তারা কেবল স্নান করবে। তো অপূর্ব দৃশ্য, অপূর্ব, যা জীবনে আমি দেখি নাই, আমি অভিভূত হয়ে গেছি। সব কত ধরনের সাধু, জটা বাবা, উলঙ্গ বাবা, তারপরে কি বলে একটা সাধুর মাথায় চাষ করেছে, মাথায় পাগড়ির ভিতরে, ওখানেই ধান চাষ, গম চাষ। কোন সাধু এরকম হাত তুলে আছেন, কোন সাধু এরকম হাত তুলে আশীর্বাদ করছেন কয়েক বছর হাত নামাননি। যাই হোক, যেটা আমি বলছিলাম যে সারা পৃথিবীর এক ছত্র সম্রাট ছিলেন, সারা পৃথিবীর। আর কিন্তু মহাভাগবত ছিলেন। আমি যেটা বলছিলাম, এখন তো দেশটা ভেঙে 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 কত ছোট হয়ে গেছে, কিন্তু আগে ছিল একটাই দেশ, একটাই দেশ। বহুবিধ মহিপতি পিতৃ পিতামহ বদুরথ বৎসলয়া শেষে কর্মণি বর্তমান প্রজা সধর্ম মনুবর্তমান পর্যপালয়ত। মহাজ্ঞানী মহারাজ ভরত সারা পৃথিবীর অধিপতি ছিলেন। স্বীয় কর্তব্য কর্মে পূর্ণরূপে রত থেকে তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রজা পালন করেছিলেন। তিনি তার পিতা ও পিতামহের মতো প্রজাবৎসল ছিলেন। প্রজাদের স্ব ধর্মে নিযুক্ত রেখে তিনি পৃথিবী শাসন করেছিলেন। স্ব ধর্মে ব্রাহ্মণের কাজ করবে, ক্ষত্রিয় তাদেরকে কিন্তু অফিসার কাজ দেওয়া, বৈশ্য বিজনেস যাতে ভালো করে হয়। যেরকম মেলাতে দেখছি মোড়ে মোড়ে সুন্দর মার্কেটও করে দিয়েছে, যেখানে আপনার শাক সবজি, গ্যাস সিলিন্ডার, বাসন কোসন কেন অনেকে রান্না করে খাচ্ছে, যেখানে ভাড়াও পাবেন, কিনতেও পাবেন। কত সুন্দর সুন্দর কফি, পালং শাক, মটরশুঁটি দেখছি। এগুলো মেলায় কি হচ্ছে, বলছে সবাই কিনে রান্না করে খাচ্ছে। তারপরে ভাজা ভুজির দোকান, তারপরে দেখলাম দড়ি। এই দড়ি কি মানে কাপড় শুকানোর জন্য দড়ি নিচ্ছে, বা প্যান্ডেল বাঁধার জন্য দড়ি নিচ্ছে, সব ধরনের ব্যবস্থা করেছে। তবে রাস্তাগুলো বিশাল বিশাল করেছে, যাতে লোকজনের হাঁটা চলার অসুবিধা হয় না। এবং পুরোটা তো নদীর চর, পুরোটাই নদীর চর, বালু। তো গাড়ি চলার জন্য এরকম লম্বা লম্বা, বিশাল লম্বা লোহার পাত ফেলে দিয়েছেন পুরো মেলাতে, সব রাস্তাতে, যাতে গাড়ি যেন বসে না যায়। তো লোহার পাত এরকম গাড়ি ছুটছে, আর সাইডে লোক হাঁটছে, হাজার হাজার দল দল লোক হাঁটছে, যাতে কোনো অসুবিধা না হয়। বিভিন্ন মোটামুটি ক্যামেরা লাগানো আছে, বেশি পুলিশ নেই, টুকটাক দেখা যায়, কিন্তু টাওয়ার লাগানো আছে বড় বড়। আর পুরো মেলা মাইক দিয়ে মোড়া আছে, কে কোথাও হারিয়ে গেলে বা কারো কিছু অসুবিধা সঙ্গে সঙ্গে ঘোষণা করছেন। আপনি আপনার ভাষায় আপনার লোককে ডাকতে পারেন যে এত নম্বর টাওয়ারের কাছে আমি আছি, তুমি যেখানে আসো চলে আসো। আর সেখানে পুলিশ, আপনি যেখানে পুলিশকে জিজ্ঞেস করবেন এত নম্বর টাওয়ার কোথায়, বলে দেবে ওই জায়গায় যান। তারপরে এত লাইট, ভরপুর জল, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সব কিছু একদম ব্যবস্থাপনা। তো যেটা বলছিলাম, মেলাটা যত এরিয়া, সিঙ্গাপুর ওইরকম দেশ একটা, ছোট ছোট টুকরো টুকরো। আমি শুনলাম সিঙ্গাপুরটা এত ছোট কেন, সিঙ্গাপুরটা মালয়েশিয়ার সঙ্গে ছিল, তাদের সঙ্গে বনিবানা না হয়, তারা আবার আলাদা হয়ে গেছে। হ্যাঁ, সেই রকম ভারতবর্ষেরও ওই অংশ আলাদা হতে চাইছে, এই অংশ আলাদা হতে চাইছে, এই চলছে। তো 4 নম্বর শ্লোকটা শেষ করি। মহাজ্ঞানী মহারাজ ভরত সারা পৃথিবীর অধিপতি ছিলেন। স্বীয় কর্তব্য কর্মে পূর্ণরূপে রত থেকে তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রজা পালন করেছেন। শুধু দেশ ভাগ হয় নাই, রাজ্য ভাগ হচ্ছে, পরিবারটাও ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন তো আগে ছিল 4-5 ভাই একসঙ্গে থাকতো, অনেকে এখনো কিছু কিছু পরিবারে দেখেছে তারা একসঙ্গে আছে, কিন্তু একটা ছেলে
এখন এটা খুব কম দেখা যায়। একটা ছেলে বিয়ে করলে বাবা মা থেকে আলাদা হয়ে যায়। হ্যাঁ, আমি ছিলাম কোথায় যেন, সিঙ্গাপুরে না লন্ডনে, আমি দেখি সন্ধ্যা 7টা বেজে গেলে লাইট বন্ধ। ঘরে লোক আছে নাকি না, ঘরগুলো খালি। বলছেন মহারাজ এই ঘরে সব একা আছে, সরকার থেকে ঘর বানিয়ে দিয়েছে। বলছে একা কেন? মানে এখানকার সিস্টেমটা তাই। বিয়ে তো হয় খুব কম, সব একসঙ্গে থাকে। বাচ্চা হয়ে গেলে বাচ্চাগুলোও আলাদা, স্ত্রীও কার সঙ্গে চলে যায়, কেউ কারোর সঙ্গে থাকে না। বুড়ো লাস্টে আছে, ও সন্ধ্যায় কী করবে, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ভোরে উঠে কুকুর নিয়ে রাস্তায় হাঁটবে। কীরকম জীবন চলে এসেছে। সিঙ্গাপুরে দেখছিলাম যে কেউ ঘরে রান্না করে না, সারা দিন রাত হোটেল চলছে। আমি একটা হাউজিং এরিয়ায় ছিলাম একজনের বাড়িতে প্রায় 10 দিন, বিশাল এরিয়া, কয়েক হাজার লোক থাকে। নিচে দুটো রেস্টুরেন্ট দেখি দিন রাত, মানে আমি দিন রাত বলতে দিনের বেলা তো চলে, আমি কখনো কখনো রাত্রি 12টা 1টায় ফিরতাম, তখন দেখি পুরো ভরপুর লোক খাচ্ছে। সেই জন্য দিন রাত বলছি খাচ্ছে। বলছে এটা 24 ঘন্টা খোলা থাকে, ঘরে কেউ রান্না করে না। তো আমরা যেরকম ঘরে রান্না করে খাই, উৎসব অনুষ্ঠান অকেশনালি আমরা রেস্টুরেন্টে বা হোটেলে গিয়ে খাই, চলো একটু খেয়ে আসি ফুর্তি করে। ওখানে একটু উল্টো, সারা বছর হোটেলে খায়, অকেশনালি ঘরে রান্না করে। এটা আছে কেন, সবাই চাকরি করে, সবাইকে ইনকাম, প্রচুর খরচা তো। স্বামীকে চাকরি করতে, স্ত্রীকে চাকরি করতে, ছেলে মেয়ে সবাইকে করতে হবে। সিস্টেমটা হচ্ছে ছেলেরা যখন পড়াশোনা করে, ঠিক 11-12 পাস হবে, 2 বছরের জন্য মিলিটারি ট্রেনিংয়ে যেতে হবে সরকারি, মানে দেশপ্রেমী হওয়ার জন্য তাদের ট্রেনিং দেওয়া হয় 2 বছর। দেশের জন্য লড়াই করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, খুব সুন্দর ব্যবস্থা। তো ওখানকার লোকেরা বলছে এই 2 বছর ট্রেনিংয়ের পরে মানুষ তৈরি হয়ে যায় দেশের জন্য কি করা উচিত, আর দেশদ্রোহী কাজ করবে না। যেরকম অন্যান্য দেশ আছে না, বাংলাদেশে দেশদ্রোহী কাজ ওরকম করবে না। যাই হোক, সারা পৃথিবীটা একটা ছিল যেখানে ভরত মহারাজ রাজত্ব করতেন, প্রজাদের খুব ভালোবাসতেন এবং সকলকে নিজ নিজ কার্যে নিযুক্ত রেখে রাজ্য চালাতেন। রাষ্ট্রপ্রধানের পক্ষে নাগরিকদের স্বধর্মে পূর্ণরূপে তাৎপর্য, রাষ্ট্রপ্রধানদের পক্ষে নাগরিকদের স্বধর্মে পূর্ণরূপে নিযুক্ত রেখে রাজ্য শাসন করা কর্তব্য। প্রজাদের মধ্যে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য এবং কেউ শূদ্র। সরকারের কর্তব্য হচ্ছে প্রজারা যাতে তাদের আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য বর্ণাশ্রম বিভাগ অনুসারে আচরণ করে তা দেখা। কোনো মতেই কারো বেকার থাকা উচিত নয়। জাগতিক স্তরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্র রূপে তাদের কর্তব্য সম্পাদন করা কর্তব্য, কেউ যেন বেকার না থাকে। আর আমাদের দেশে তো রাজনীতিকরা বেকার রাখবে, বেকার রাখলে সে আমার কাছে আসবে। চাকরি পেয়ে স্বনির্ভর হয়ে গেলে আমার কাছে আসবে না তো। এটাই ছিল পলিসি, কমিউনিস্টের পলিসি ছিল, বর্তমান সরকারও তাই। যদি চাকরি পেয়ে স্বনির্ভরশীল হয়ে যায় আমাদের পাত্তা দেবে না, তাই তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা। হ্যাঁ, কিরকম উস্কানি দেয় বলো। একটা কোম্পানি চালাতে গেলে 5 ম লাগে, 5 M, মানি, ম্যান পাওয়ার, মার্কেটিং, ম্যানেজমেন্ট আর মেশিন। 5টা জিনিস লাগবে। দেখেন, মানি, ম্যান পাওয়ার, মেশিন, মার্কেটিং আর ম্যানেজমেন্ট, 5টা ম। এই কমিউনিস্ট পার্টি উস্কানি দেয়। আচ্ছা, এই 5টা জিনিসের ভিতরে ম্যান পাওয়ার একটা, মানে লোক বল বা শ্রমিক, বাকি 4টা কিন্তু মালিকের।
শ্রমিকের ভিতরে উস্কানি দিয়ে দেয়, তোমরা আন্দোলন করো, এই প্রোডাকশনের মালিক আমরা, কারণ আমরা উৎপাদন করছি, আমরা শ্রম দিচ্ছি। এই করে তারা সিটু, হ্যাঁ, পুরো কোম্পানিকে আন্দোলন করে বন্ধ করে দেয় যে আমাদের দাবি মানতে হবে, প্রোডাকশনের মালিক আমরা। আর কোম্পানি তখন কি করে, বলে আমার 4টা জিনিস, আমি কেন তোমাদের কথা শুনবো। কোম্পানি তখন নিজে লক করে দিয়ে পিছন থেকে জিনিসপত্র সব নিয়ে পালিয়ে যায়। পেটের ভাত কার মারা গেল? শ্রমিকের। হ্যাঁ, শ্রমিক তখন পার্টি অফিসে যাবে, তখন পার্টি অফিস কি করে, তাকে রিক্সা ইউনিয়নের ইনচার্জ করে দেয় আর গণশক্তি পেপার ধরে দেয়, পেপার পড়ো আর ওখানে। এই করে করে সারা দেশটাকে বেকার করিয়েছে। হ্যাঁ, বর্তমান সরকারও তাই। এখানে তাৎপর্য বলা হয়েছে, না, কেউ যেন বেকার না থাকে, সবাই সবার কাজে যেন যুক্ত থাকে, সেটা দেখা। জাগতিক স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র রূপে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করা কর্তব্য। আধ্যাত্মিক স্তরে ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী রূপে স্ব কর্তব্য পালন করা উচিত। পূর্বে রাজতন্ত্রের প্রথা প্রচলিত ছিল এবং সমস্ত প্রজারা তাদের প্রজাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন এবং তারা কঠোরতা সহকারে প্রজাদের নিজ নিজ কর্তব্য কর্মে নিযুক্ত রেখেছিলেন, তাই সমাজ সুন্দরভাবে পরিচালিত হতো। যাই হোক, পরবর্তী আলোচনা আমরা 5 নম্বর শ্লোক থেকে করব। আজকে আমরা 4 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম। হ্যাঁ, গতকালকে প্রশ্ন নেওয়া হয়নি, আজকে প্রশ্ন নেব এবং একটু গীতার কোটটা পড়ে দিই। তো গীতা দান করেছেন আমাদের এই কুম্ভ মেলা, গীতা দান চলছে। এই গীতা দান আমরা আগামী ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত নেব, কেন এখানে নিজে হাতে গীতা বিতরণ করছি। আজকের গীতা দানের লিস্টে আছেন সৌমেন মাঝি 11টি গীতা, নির্মল পাল হুগলি থেকে 18টি গীতা, তপন সামন্ত 18টি গীতা, সৈকত বর্মন স্পেন থেকে 11টি গীতা, তারপরে উজ্জ্বলা প্রেম ভক্তি দেবী দাসী 4টি গীতা, প্রেয়সী রাধিকা দেবী দাসী মেদিনীপুর থেকে 11টি গীতা, প্রেম প্রকাশ গৌর দাস 3টি গীতা, শুভময় চম্পলতা দেবী দাসী 10টি গীতা, জি হেমারথী অস্ট্রেলিয়া থেকে 2টো গীতা, তারপরে মন্ত্রেশ গৌরাঙ্গ দাস 5টি গীতা, অরুণ পাত্র 5টি গীতা, তারপরে দত্তপ্রকাশ সেটি 3টি গীতা, জলধর ভূঁইয়া মেদিনীপুর থেকে 1টি গীতা, জয় কৃষ্ণচন্দ্র দাস সৌদি আরব থেকে 251টি গীতা, গোপাল মল্ল 2টি গীতা, গীতা রায় 6টি গীতা, তাই ধন্যলক্ষ্মী দেবী দাসী 11টি গীতা, অরূপ বেরা 4টি গীতা, নবনীতা তস্কর কৃষ্ণ দাস 28টি গীতা, সোনালী মুখার্জি 12টি গীতা, দেবজিৎ মুখার্জি 5টি গীতা, অনিষ্কা দাস 5টি গীতা, কেশব ঘোষ সাউথ কোরিয়া থেকে 40টি গীতা, অর্চনা মালা কর্মকার 1টি গীতা, অরুণ তোমার 2টি গীতা, সুদীপ্ত দাস 2টি গীতা, সুবিলাসিনী মাধবী দেবী দাসী সিঙ্গাপুর থেকে 51টি গীতা, মৌমিতা মণ্ডল 2টি গীতা, আনন্দিনী কমলা দেবী দাসী 3টি গীতা, অমিতা মণ্ডল 14টি গীতা মুম্বাই থেকে, পঙ্কজ বিশ্বাস 2টি গীতা, করুণাবতার দাস 18টি গীতা, গৌতম দাস 5টি গীতা, পরম গতি কৃষ্ণ দাস 23টি গীতা ওমান থেকে, নীলিমা ভদ্র হুগলি 24 পরগনা থেকে 8টি গীতা, অয়ন দাস 10টি গীতা আবুধাবি থেকে, শিবালী পাল দিল্লি থেকে 216টি গীতা, মোহনরূপ গৌর দাস শারজা থেকে 4টি গীতা। এই পর্যন্ত যাদের যাদের গীতার নামে ঘোষণা করলাম, আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গলের জন্য গীতা বক্তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। এই কুম্ভ মেলা থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এবং কুম্ভ মেলার শেষের দিকে আমরা একটা স্পেশাল পুজো করব। এই কুম্ভে যে ভগবান রয়েছেন বিন্দু মাধব বা বেনি মাধব, তার চরণে প্রণাম পুজো দেব আপনাদের নামে। তো সেই সঙ্গে অনুরোধ রাখি আপনারা সকলে
চেষ্টা করবেন আপনাদের পরিচিত জনকেও এই মহাকুম্ভ 144 বছর পর এতে সেবার সুযোগ দিয়ে তারাও যেন গীতা দান করে এই সেবার সুযোগ গ্রহণ করতে পারে। তো প্রশ্ন করেছেন বিনা সরকার, মহারাজজি প্রণাম, বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে বিনা সরকার বলছি। আমার একটা প্রশ্ন, গীতা এবং ভাগবতের উপর কি শিবলিঙ্গ রাখা যায়? এই আবার কেমন প্রশ্ন? গীতা ভাগবতের উপরে শিবলিঙ্গ রাখবেন কেন? শিবলিঙ্গ রাখবেন আসনে, আসন বা কোনো ভালো পাত্রে রাখতে পারেন যেখানে আপনি অভিষেক করলে জলটা পড়তে পারেন। গীতা ভাগবতের উপরে রাখবেন কেন? আবির শাসমল প্রশ্ন করেছেন, আমার বাড়ির কাছে মেছেদা ইস্কন নামহট্ট সেন্টার আছে, তো আমি সেখানে একদিন যেতে চাইছি, কিন্তু মা যেতে বারণ করছে। মহারাজ, আপনি ক্লাসে বলেন যে আমাদের গুরুজনদের কথা শোনা উচিত এবং ভক্তিও করা উচিত, সেক্ষেত্রে এখন আমার কি করা? গুরুজনদের কথা অবশ্যই শুনবেন, মা বাবার কথা অবশ্যই শুনবেন, অবশ্যই শুনবেন, সেটা মেনে চলুন। এবং যদি আপনার ভগবানকে দর্শন করার ইচ্ছা হয় মা বাবাকে বলবেন, তারা আপনার ব্যবস্থা করবে। প্রশ্ন করেছেন মালাধারিণী দেবী দাসী কলকাতা থেকে, ইন্দ্র তো ভগবানের শক্তাবেশ অবতার, তবে কেন ইন্দ্র এত মাৎসর্যপূর্ণ? এখানে বোঝানো হয়েছে মাৎসর্য স্বর্গ পর্যন্তও আছে, দেবতা হয়েও তাদের ভিতরে মাৎসর্য আছে। এই মাৎসর্য ত্যাগ করা খুব কঠিন, সেই জন্য নিয়মিত গীতা ভাগবতম অভ্যাস করলে নির্মত শরণ শতাং, গীতা ভাগবতমের জ্ঞানে যেরকম যেই গাছে ফল ধরে না মাথাটা নুয়ে যায়, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে স্বভাব তার অনুক্ষণ, তার মাথা নত হয়ে যায়। তাই যদি যথেষ্ট পরিমাণে গীতা ভাগবতম জ্ঞান থাকে তাহলে মাৎসর্য বা অহংকার আসবে না। কিন্তু স্বর্গ তো বেশি মাৎসর্য, কেউ এখানে তপস্যা করলে ইন্দ্র সহ্য করতে পারে না মাৎসর্য। তাই গুরু কৃপায় প্রতিদিন আমরা প্রার্থনা করি, গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তৃণপেক্ষা অতিহীন, যেন আমি এত মাৎসর্য অহংকার ছেড়ে আমি যেন নত